কেন বুঝো না? পর্ব ২৪ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। রক্ত দিয়ে ভরা পুরো খন্দকার বাড়ি, আলোর রেশমাত্র নেই, গা থমথমে পরিবেশ। নিঃশ্বাসের আওয়াজও পাওয়া যাবে কি না সেটা বলা মুশকিল। সোফার এক কোণায় মাথা নিচু করে হাতের ভাঁজ দিয়ে মুখমণ্ডল ঢেকে আছে অরিন। আর ঠিক সামনের সোফাটায় একটা কালো শার্ট, অবশ্য এখন এটা রক্তে রাঙানো লাল বললেই চলে। পরিহিত হাতে রক্তে ভেজালো ধারালো চাপাতি নিয়ে পায়ের উপর পা তুলে গা এলিয়ে দিয়ে বসে আছে কিংসুক। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ১০ থেকে ১২ জন বডিগার্ড, সবার হাতেই ধারালো অস্ত্র। দেখে মনে হবে কোনো রণক্ষেত্র জয় করতে এসেছে তারা। কিংসুক কিছুক্ষণ চুপচাপ বসে থাকে ওইভাবেই, আর একদৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে থাকে। একজন হিংস্র বাঘ যেমন তার শিকারীর দিকে তাকিয়ে থাকে, কিংসুকও ঠিক সেইভাবেই তাকিয়ে থাকে অরিনের দিকে। স্যার, সব রেডি। কিংসুক ধীরে ধীরে উঠে অরিনের কাছে যায় আর ওর খুব কাছে এসে বসে। এখনো কান্নার অনেক বাকি আছে শখের বউ, চল। কথাটি বলেই কিংসুক অরিনের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আমি যাব না আপনার সাথে, আপনি একটা পাগল। হ্যাঁ, তোর জন্য পাগল। অরিন কিংসুককে ধাক্কা দিয়ে তার বাবার দিকে ছুটে যেতে নিলে কিংসুক সাথে সাথে শক্ত করে ওর কোমর ধরে ফেলে আর নিজের সাথে মিশিয়ে নেয়। পালানোর শখ না তোর? সারা জীবনের মতো বন্দি করে রাখব। অরিন তার বাবার দিকে তাকিয়ে আকুতি মিনতি করতে থাকে। বাবা, আমাকে বাঁচাও প্লিজ, জোরে চিৎকার দিয়ে। চেঁচা, আরও জোরে চেঁচা, চেঁচা। আমার হাত থেকে তোকে কে বাঁচাই এইটাই দেখব আমি। আমি পুলিশে যাব, আপনি একটা খুনি। ইন্সপেক্টরকে কল দিয়ে আসতে বল উমর, তোর ভাবি আমার নামে কমপ্লেইন করতে চাই। কথাটি বলেই কিংসুক সহ বাকিরা হাসতে থাকে, আর অরিন সেই সুযোগে ওকে ধাক্কা দিয়ে নিজের রুমে চলে যায়। কিংসুকও ওর পিছু নেয়। কিছুক্ষণ আগে খন্দকার বাড়িতে। লিজা, কারণ তোর বিয়ে। অরিন, কি? এসব কি বলছো তুমি মা? লিজা, আমি যা বলছি আর যা করছি সবটাই তোর ভালোর জন্যই অরিন। অরিন, কিন্তু মা? লিজা, কোনো কিন্তু নয় অরিন, এছাড়া কিংসুকের হাত থেকে তোর রেহাই নেই মা। অরিন, তাই বলে হুট করে এভাবে? লিজা, কিংসুক যদি ঘূর্ণাক্ষরেও টের পায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আর তুই যদি একবার অন্য কারোর হয়ে যাস তাহলে আর কোনো শক্তিই থাকবে না তোকে আটকানোর। অরিন, তাই বলে বিয়ে? লিজা, এটাই একমাত্র উপায় অরিন, প্লিজ লিসেন টু মি। অরিন কিছুক্ষণ চুপচাপ ভাবতে থাকে। সত্যিই তো, অরিন যদি অন্য কারোর হয়ে যায় তাহলে আর যাই হোক কিংসুক তাকে নিজের করে পাবে না। অরিন, ঠিক আছে মা, আমি রাজি। মিসেস লিজা খন্দকারের খুশি দেখে কে? অবশেষে তার মনের ইচ্ছে পূরণ হচ্ছে। মা, বাবা নিচে ডাকছে তোমাকে। আচ্ছা, তুই একটু বস ওর সাথে। আচ্ছা। মিসেস লিজা খন্দকার নিচে চলে যায় আর অরিনের সাথে মেঘ বসে থাকে। বাহ অরিন আপু, এই লাল শাড়িতে তো তোমাকে একদম নতুন বউ লাগছে। তাই নাকি? দুলাভাই তো দেখেই ফিদা হবে। খুব পাকা পেকে গেছিস তুই। কতটা পেকেছি সেটা তোমরা ধীরে ধীরেই টের পাবা। মানে কিছু নয়।
অরিন আর মেঘের কথোপকথনের মাঝে মিসেস লিজা খন্দকার উপরে আসে। সবাই তাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর লিজা খন্দকার মেয়েদের নিয়ে নিচে আসেন আর সোফায় বসান অরিনকে। বাহ, আমার ছেলের বউকে কি সুন্দর লাগছে রে, একদম লক্ষ্মী পুতুল। কথার মাঝেই অরিনকে একবার দেখে নিল রকি। অবশেষে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। তার ছোটবেলা থেকে পছন্দের মানুষের সাথে তার বিয়ে হচ্ছে। আরিফ খন্দকার, শুভ কাজে দেরি কেন, সব শুরু করা যাক। সবাই খুব আনন্দের সাথে সহমত প্রকাশ করল। কাজী ধীরে ধীরে কাগজ বের করতে লাগল আর সবাই সুন্দর মতো বসল। বর ছাড়া বিয়ে কিভাবে হবে? কিংসুকের কথায় সবাই দরজার দিকে তাকায় আর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমার বউয়ের বিয়ে, আর আমাকেই কেউ ইনভাইট করলো না। স্যাড, ভেরি স্যাড। বাবা তুমি? নিজের বউকে নিতে এসেছি শ্বশুরমশাই। কিংসুকের কথায় অরিনের আত্মা কেঁপে ওঠে আর ভয়ে ভয়ে তাকায় ওর দিকে। হঠাৎ তাকাতেই কিংসুকের চোখে চোখ পড়ে যায় ওর, আর সাথে সাথে নিচে নামিয়ে নেয়। কিংসুক ধীরে ধীরে অরিনের দিকে পা বাড়ায়, তার সাথে তার গার্ডরাও। অরিনের কাছে এসে ওর পাশে বসে কিংসুক আর ওর পা থেকে মাথা অবধি পরক করে। তারপর অরিনের হাতের কবজি ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর গাল শক্ত করে চেপে ধরে নিজের মুখ বরাবর নিয়ে আসে। যেখানে আমার জন্য সাজার কথা, সেখানে অন্য কারোর জন্য বউ সেজে নিলি? কিরে, তোর কলিজা কত বড়? কথা বল, কথা বলছিস না কেন? আমি? চুপ, বেইমান নারী, 2 বার বেইমানি করলি, এর শাস্তি তোকে পেতেই হবে বেবি গার্ল। অরিনকে ছেড়ে দে কিংসুক। রকি খুব রাগী রাগী ভাব নিয়ে কিংসুকের দিকে ছুটে যায় আর কিংসুককে হুঙ্কার দিতে থাকে। আমার বউ আমি ধরব না ছাড়ব সেটা তুই বলার কে? অরিন আমার বউ হবে, তোর না। বাহ, চমৎকার। যেখানে কুকুর বিড়ালকেও ওকে দেখার অধিকার দেইনি, সেখানে তুই ওকে বউ করে নিতে চাইলি। ভালো তো। অরিন তোর সাথে থাকতে চায় না, সেটা আমি ঠিক করব ও না। কিংসুকের সাথে রকি পারবে না, এটা ও ভালো করেই জানতো। তাই সবার আড়ালে পাতিগুন্ডা ভাড়া করে আনে রকি। সবাই ধীরে ধীরে বের হয় আর কিংসুককে ঘিরে ধরে। কিংসুক তেমন কোনো প্রতিক্রিয়াই দেখায় না। সে অরিনের দিকে তাকিয়ে বলে, একজনকে মারার জন্য এতজনকে এনেছে তোর না হওয়া বর। তাহলে বুঝ, তোর জামাইয়ের কত শক্তি। ভবিষ্যতে তোকে পরকিয়া করতে হবে না। আমার কাছে আয়। আই হ্যাভ এনাফ পাওয়ার বেবি গার্ল। কথাটি বলেই কিংসুক উঠে দাঁড়ায় আর সাথে সাথে অরিনের হাতও চেপে ধরে দাঁড় করায়। কেন বুঝো না? পর্ব 25, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। কিংসুক দাঁড়ানোর সাথে সাথে তার পাতিগুন্ডারা নিজেদের ধারালো অস্ত্র বের করে আর কিংসুককে আঘাত করার জন্য এক পা করে এগিয়ে আসতে থাকে। তাদের এগিয়ে আসতে দেখে কিংসুকের গার্ডরাও এগিয়ে আসে। কিন্তু অবাক করার বিষয় হলো, কিংসুক সবাইকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। নো, কোনো হেল্প নয়। কিংসুকের বউ আজকে তার স্ট্যামিনা দেখবে। রেডি যান। অরিন ভয়ে ভয়ে নিজের হাত ছাড়াতে ব্যস্ত থাকে, কিন্তু কিংসুক এত জোরে ধরে যে কিছুতেই নিজের হাত ছাড়াতে পারে না। উমর, চাপাতিটা দে। অরিন জড়বস্তুর মতো কিংসুকের দিকে তাকায়। কিংসুক এক হাতে চাপাতি
আর আরেক হাতে অরিনকে শক্ত করে ধরে আর এলোপাতাড়িভাবে লোকগুলোকে মারতে থাকে। প্রতিটি লোকের রক্তের ফোঁটাগুলো অরিনের মুখে, চোখে, সারা শরীরে এসে পড়ে। কিংশুক এত স্মুথভাবে কোপাচ্ছিল যে মনে হচ্ছে এটা তার প্রতিদিনের কাজকর্মের মধ্যে পড়ে। অরিন শুধু জড়বস্তুর মতো এদিক ওদিক হেলদোল খাচ্ছিল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু নির্বাক চলচ্চিত্রের মতো দেখছিল সব। কিন্তু কোনো শব্দ তার কান অবধি পৌঁছাচ্ছিল না। এক এক করে সবাইকে শায়েস্তা করার পরও কিংশুক শান্ত হয় না। তার চিতাবাঘের মতো জ্বলন্ত চোখগুলো যায় রকির উপরে। রকি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কিংশুক অরিনকে ধরে রকির কাছে নিয়ে যায় আর চাপাতি দিয়ে রকির গালে স্লাইড করতে থাকে। এবার বল, আমার না হওয়া সতীন, তোকে কি করা যায়? কিংশুক অরিনের দিকে তাকিয়ে তাকে বলে, বলো বউ, তোমার না হওয়া স্বামীকে কিভাবে পরপারে পাঠানো যায়? গলা আলাদা করে দেই, নাকি 3 টুকরো করে আমার পালতু কুত্তা দিয়ে খাওয়াবো? বলো বউ, কি করব? অরিনের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তার কাছে সব কিছু এখনও দুঃস্বপ্নের মতো। ডলি চৌধুরী দৌড়ে এসে তার ছেলেকে আগলে ধরে আর কিংশুকের কাছে আকুতি মিনতি করতে থাকে। আমার ছেলেকে ছেড়ে দাও বাবা, আমি তোমার পায়ে ধরি। মাফ আমার ডিকশনারিতে নেই ফুপি। বাবা, আমার একমাত্র ছেলে রকি, ওকে ছেড়ে দাও বাবা। কাঁদতে কাঁদতে, আপনার ছেলের প্রাণ ভিক্ষা চান? হ্যাঁ বাবা, তাহলে যে আপনাকে একটা কাজ করতে হবে। করব বাবা, করব, সব করব। বলো কি করতে হবে? আজকে এই মুহূর্তে অরিন আর আমার বিয়ে দিতে হবে, না হলে আপনার ছেলে গেল। হাসি দিয়ে, হবে বাবা, এখনই হবে। আমি নিচে দাঁড়িয়ে দিব। ডলি চৌধুরী দৌড়ে তার ভাই আর ভাবির কাছে যায়। ওই ভাই, ও লিজা, তোমরা আর না করো না, প্লিজ আর না করো না। আমার একমাত্র ছেলে রকি ভাই, তুই না করিস না রে। একটা গুন্ডা ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আমার ছেলেটার প্রতি একটু রহম করো লিজা, এমন করো না। আরিফ চৌধুরী বোনের চোখের পানি দেখে গলে যায় আর রাজি হয়ে যায়, কিন্তু মিসেস লিজা খন্দকার কিছুতেই রাজি হচ্ছে না। কিন্তু তিনিও রাজি হয়ে যায় পরে। ডলি চৌধুরী সবাইকে অনেক আকুতি মিনতি করে বিয়েতে রাজি করায় আর কিংশুকের কাছে যায় তাকে বলতে। কিংশুক চাইলেই অরিনকে যে কোনো সময় তুলে নিয়ে বিয়ে করতে পারত, কিন্তু অরিনের মা কিংশুককে চ্যালেঞ্জ করে তাদের বিয়ের বৈধতা নিয়ে। আর তিনি এটাও বলে, যদি কিংশুক অরিনকে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে সবাইকে রাজি করে যেন ওকে বিয়ে করে। আর কিংশুকও চ্যালেঞ্জে রাজি হয়ে যায়, যার ফলে কিংশুক অরিনকে নিজের থেকে দূরে যেতে দেয় আর মিসেস লিজা খন্দকারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সেদিন মিসেস লিজা খন্দকার ভেবেছিলেন কিংশুক আর অরিনকে পাবে না, সব রাস্তা বন্ধ। কিন্তু মিসেস লিজা খন্দকার তো আর জানে না তার মেয়ের জামাই যে কি করতে পারে। কি শাশুড়ি আম্মা, মেয়েকে আমার হাতে তুলে দিবেন তো এবার? হ্যাঁ দিব। কি শুনতে পাইনি? অরিনকে তোমার হাতে তুলে দিব। বউ শুনেছিস তো, তোর মা নিজ ইচ্ছেতে তোকে আমার হাতে তুলে দিল। অরিন, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। কিংশুক, ওকে। উমর চাপাতি। ডলি চৌধুরী, না বাবা না, অরিন করবে। এই অরিন, প্লিজ রাজি হয়ে যা, আমার ছেলেটার জীবন বাঁচা প্লিজ।
ডলি ফুপির এমন কান্না আর অনুরোধ দেখে অরিন আর না করতে পারে না। নিজ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিংশুককে বিয়ে করতে রাজি হয়। স্যার, আমাদের নিয়ে আসা কাজীকে কি ভেতরে ডাকবো? হ্যাঁ, নিয়ে আসো। আরিফ খন্দকার: আরেকটা কাজী কেন বাবা? কিংশুক: আপনাদের উপরে ভরসা নেই শ্বশুরমশাই, খালি বউটা নিয়ে পালান। কিংশুকদের নিয়ে আসা কাজী বিয়ে পড়ানো শুরু করে। বাবা, কাবিনে কত টাকা দিব? কাবিনে কোনো টাকা নয়, এগ্রিমেন্ট সাইন করবে ও। মানে? ও কোনো দিন আমাকে ডিভোর্স দিতে পারবে না। যদি দিতে চাই তাহলে ওর পরিবার আমাকে 100 কোটি টাকা দিবে। আর কিন্তু বাবা, কাবিন তো মেয়েদের হয়। বউ সামলানো যে কি জ্বালা আপনি বুঝবেন না। কাজী সাহেব কিংশুকের দিকে তাকিয়ে বলেন, 50 বছর ধরে বুঝতাছি বাবাজি। কথাটি বলেই কাজী সাহেব নিজের কাজে মনোযোগী হয় আর এক এক করে সব ফর্মালিটি কমপ্লিট করে। বাবা, আপনি এখানে সাইন করুন। কিংশুক কাজীর কথা মতো তাড়াতাড়ি সাইন করে দেয় আর অরিনের দিকে কলম দেয়, কিন্তু অরিন কলম না নিয়ে উল্টো দিকে ঘুরে বসে থাকে। মা, সাইন করো এখানে। আমি সাইন করব না। তুই সাইন করবি না? না, আমি সাইন করব না। নিজের বাবা মাকে মরতে দেখ তাহলে। কথাটি বলেই কিংশুক গার্ডদের ইশারা করে আর সবাই ওর বাবা মার দিকে পিস্তল ধরে। অরিন ভয়ে সাথে সাথে রাজি হয়ে যায়। না, আমি সাইন করছি। তাড়াতাড়ি বউ, আমার আর তোর সইছে না। অরিন সাইন করে দেয়। আজকে থেকে আপনারা একজন আরেকজনের সুখ দুঃখের সাথী। আমার জন্য সুখের আর ওর জন্য দুঃখের। কাজী আর কোনো কথা বাড়ায় না। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিংশুকের লোকেরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করে আর অভিনন্দন জানাতে থাকে। কিংশুক খুব আরাম করে সোফায় গা এলিয়ে বসে আর অরিন নিচে এক কোনায় হাঁটু গেড়ে বসে থাকে। বর্তমান। অরিন কিংশুককে ধাক্কা দিয়ে তার নিজের রুমের দিকে ছুটে যায় আর কিংশুক তার পেছনে দৌড় লাগায়। অরিন কোনো রকম দরজা লক করে ফেলে। দরজা খুল অরিন। না, আমি কিছুতেই না। আমার যদি দরজাটা ভাঙতে হয় অরিন, আই সয়ার, তোর এমন অবস্থা করব যে তুই নিজেও নিজেকে দেখলে আটকে উঠবি। কেন বুঝো না? পর্ব 26। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। আমার যদি দরজাটা ভাঙতে হয় অরিন, আই সয়ার, আজকে তোর এমন অবস্থা করব তুই নিজেই নিজেকে দেখলে আটকে উঠবি। ঘরের ভেতরে অরিন ভয়ে কাঁপতে থাকে। কিংশুকের ভয়ে তার শরীর, হাত পা অবশ হয়ে আসে। কি করবে কিছুই বুঝতে পারে না সে। অন্যদিকে দরজার বাইরে দাঁড়িয়ে কিংশুকের রাগ আরও দ্বিগুণ হতে থাকে। দরজা খুল অরিন। অরিন চুপচাপ বসে থাকে, কারণ সে জানে কিংশুক তাকে কিছুতেই ছেড়ে দিবে না আজ। আর দরজা খুলে বাইরে যাওয়া মানে বাঘের মুখে স্বেচ্ছায় বলি হওয়া। তাই ঘরের এক কোণে ও ছুটাছুটি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। অরিন চাইলে ব্যালকনি দিয়েও পালাতে পারবে না, কারণ নিচে কিংশুকের লোকেরা দাঁড়িয়েছিল। পালানোর সব রাস্তা তার বন্ধ। অরিন হাঁটু গেড়ে বসে নিজের মাথায় হাত দিয়ে পাগলের মতো কাঁদতে থাকে। হঠাৎ দরজার বাহির থেকে করাতের শব্দ শোনা যায়। কিংশুক নিজ দায়িত্বে দরজা কাটতে থাকে আর অরিনকে বলে, তুই ভাবলি কি করে একটা দরজা আমাকে তোর কাছে যাওয়া থেকে আটকাতে পারবে? ভুল করেছিস বউ। আজকে তোর আর আমার মাঝে কোনো বাধা আমি অ্যালাউ করব না। মিনিট 10 মধ্যে দরজা ভেঙে পড়ে। ভয় আর আতঙ্কে জমে যায় অরিন। জড়বস্তুর মতো দাঁড়িয়ে পড়ে।
ভয় আর আতঙ্কে অরিনের নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিংশুক সুন্দর মতো করাত কাঁধে নিয়ে অরিনের সামনে যেতে থাকে, আর অরিন ভয়ে পেছনে যেতে থাকে। তুই পাতালে লুকিয়ে থাকলেও সেখান থেকে তুলে নিয়ে আসতাম। আর এটা তো একটা কাঠের দরজা, তাও পুরনো। উচ্চস্বরে হাসতে থাকে কিংশুক। কিংশুকের এমন বিশ্রী হাসি দেখে অরিন বুঝে যায় পালানোর সব পথ বন্ধ। কিংশুক ধীরে ধীরে এক পা করে অরিনের দিকে যেতে থাকে। ঠিক তখনই অরিন দৌড় দিয়ে খাটের কোনায় ফল রাখার ছুরি নিয়ে কিংশুকের সামনে ধরে। আর এক পা যদি আমার দিকে এগিয়েছেন, আপনাকে খুন করে ফেলব। কিংশুক তার বাজ পাখির মতো হাত দিয়ে অরিনকে ধরে ফেলে আর নিজের সাথে মিশিয়ে নেয় আর গান গাইতে শুরু করে। লিখব তোমার হাতে আমি আমার মরণ। গানের লাইন শেষ হওয়ার সাথে সাথেই কিংশুক অরিনকে কাঁধে তুলে নেয় আর সুন্দর মতো হাঁটতে থাকে। অরিন অনেক দস্তাদস্তি করে, কিন্তু কিছুই করতে পারে না। কিংশুক ওকে নিয়ে নিচে চলে আসে। বাবা প্লিজ, এই নোংরা মানুষটার হাত থেকে আমাকে বাঁচাও। কিংশুক অরিনকে নিচে নামায় আর সবার সামনে ঠাটিয়ে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি যে কতটা নোংরা হতে পারি তা তুই হাড়ে হাড়ে টের পাবি বউ। কথাটি বলে কিংশুক অরিনকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। আমাকে আমার পরিবারের কাছে একবার যেতে দিন প্লিজ। আজকে থেকে আমি তোর পরিবার। চল, এবার আমরা আমাদের নতুন জীবনের পথে যাত্রা করব। অরিন ছটফট করতে থাকে, কিন্তু কিংশুকের শক্ত হাত থেকে মুক্তি পাওয়া অসম্ভব। সে ওকে কুলে করে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে আর হঠাৎ করেই ওকে প্রশ্ন করে, ওজন কত তোর? এই হঠাৎ এমন প্রশ্ন শুনে অরিন কিছুটা অবাক হয়। এই সময়ে এই প্রশ্ন কেন? কিংশুক অরিনের দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করে, ওজন কত? 48। আমাকে সামলাতে পারবি? অরিন আর কোনো কথা বলে না, রাগে আর ঘৃণায় মুখ বাঁকিয়ে ফেলে। কিছুক্ষণ পর কিংশুক অরিনকে নিয়ে বিমানবন্দরে পৌঁছায়। অরিন বেশ অবাক হয়। গাড়ি থাকতে প্লেনে করে ঢাকা যাবে তারা? কিন্তু অরিনের এই ধারণা সম্পূর্ণ ভেঙে পড়ে। কিংশুক সরাসরি তার প্রাইভেট জেটে অরিনকে নিয়ে যেতে থাকে। না, তাদের গন্তব্য ঢাকা নয়, অন্য এক স্থানে। অরিন বুঝতে পেরে কিংশুকের সাথে যাবে না বলে খুব জোর খাটায় আর চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু আফসোস, কেউ আসে না। অরিন এক পর্যায়ে প্রচণ্ড রোদ আর ভয়ে সেন্সলেস হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর প্লেনের ভেতরটা সোনালি আলোয় ভাসছে। বাইরের রাতের অন্ধকার, তারাদের ছায়া পড়েছে জানালার কাছে। যখন সেন্স ফিরে তখন অরিন নিজেকে প্রাইভেট জেটের ভেতরে আবিষ্কার করে। গুটিসুটি হয়ে বসে থাকে উইন্ডো সিটে। শরীরের প্রতিটা কোষে আতঙ্ক জমাট বাঁধছে। চারপাশে দেখে লোকের কোনো লেশমাত্র নেই, কিন্তু হঠাৎ কারোর পায়ের পদধ্বনি শুনতে পায় অরিন। কিংশুক ধীরে ধীরে অরিনের কাছে আসতে থাকে, আর অরিন ভয়ে আরও গুটিসুটি হয়ে বসে থাকে। কিন্তু কিংশুকের জন্য অরিনের এই ভয়টা যে এক ধরনের উপভোগের বিষয়। কিংশুক ধীর পায়ে অরিনের পাশে এসে খুব কাছে গা ঘেঁষে বসে। কিংশুকের গায়ের সুগন্ধি, নিঃশ্বাসের গরম ছোঁয়া অরিনের মনের ভয়টা আরও দ্বিগুণ করে তোলে। পালাতে চেয়েছিলি, তাও আমার থেকে। ভুলে যাস না, তুই আমার, শুধু আমার। তোর অস্তিত্ব কিংশুকের। কিংশুকের গলার স্বর গম্ভীর মাদকতাময়। অরিন চোখ বন্ধ করে নেয়, কিন্তু পরমুহূর্তেই কিংশুক ওর চিবুকে হাত রাখে, জোর করে নিজের দিকে ফেরায়। আমার দিকে দেখ অরিন, আমি চাই তুই অনুভব কর
আমার ছোঁয়া, আমার অধিকার, আমার ভালোবাসা। কথা বলতে বলতে কিংশুকের চোখ যায় অরিনের ঠোঁটের দিকে। সে তার আঙ্গুল দিয়ে অরিনের ঠোঁটের উপর স্লাইড করতে থাকে। অরিন কেঁপে ওঠে। তুই কি জানিস, তোকে না পেলে আমি পাগল হয়ে যেতাম। তোকে ছাড়া আমার অস্তিত্ব নেই অরিন। আমি শুধু তোকে চাই। তোর প্রতিটা নিঃশ্বাস আমার হওয়া উচিত। তোর প্রতিটা স্পর্শ, তোর প্রতিটা শিহরণ। কিংশুক অরিনের মুখটা আরও কাছে টেনে নেয়। চোখ মুখে এক ধরনের অন্ধকার নেশা। সে অরিনের কানের কাছে আলতো করে বলে, আজকে আর কোনো দূরত্ব অ্যালাউ করব না জান। অরিন কাঁপতে থাকে, কিংশুককে ধাক্কা দিতে থাকে, কিন্তু কিংশুকের বাঁধন শক্ত। অরিন নড়াচড়াও করতে পারে না। কিংশুক ওর কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নেয়, যেন ওর সমস্ত অস্তিত্ব নিজের করে নিতে চায়। প্লিজ, আমাকে ছেড়ে দিন। অরিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিন্তু অরিনের কান্না যেন কিংশুকের কান অবধি পৌঁছায় না। সে মেতে আছে আজকে অরিন নামক নেশাতে। কিংশুক অরিনের গলায় মুখ ডুবিয়ে ফেলে, গভীর নিঃশ্বাস নেয়, যেন অরিনের গায়ের গন্ধে মাতাল হয়ে যাচ্ছে। না, আমি তোকে আর এক মুহূর্তের জন্যও ছেড়ে দিতে পারবো না অরিন। তুই আমার সেই আনহেলদি অবসেশন, যাকে ছাড়া আমি ধ্বংস। আমি চাই তুই আমার নিঃশ্বাস হয়ে থাক, আমার রক্তে মিশে থাক। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। কিংশুকের ঠোঁট অরিনের গালের উপর, তারপর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। প্লেনের দুলুনি, জানালার বাইরে ছুটে চলা মেঘ, আর কিংশুকের মাঝে জমতে থাকা উত্তেজনা পুরো পরিবেশটাকে শ্বাসরুদ্ধকর করে তুলেছে। কিংশুক অরিনের চুলের মুঠি ধরে আর মুখটা আরও কাছে নিয়ে আসে। আই নো, আমাকে সামলাতে তোর কষ্ট হবে, বাট বিলিভ মি, ইউ উইল এডিক্টেড টু ইট। বলেই কিংশুক অরিনের গলায় কামড় বসায়। ঠিক তখনই প্লেন কিছুটা কেঁপে ওঠে। একটা ঝাঁকুনি লাগে আর সেই সুযোগে অরিন কিংশুকের বাঁধন থেকে নিজেকে কিছুটা সরিয়ে নেয়। কিন্তু পরক্ষণেই কিংশুক অরিনকে আরও শক্ত করে ধরে ফেলে আর ওর কাঁধে একটা গভীর চুম্বন এঁকে দেয়, যেন এটা তার জন্য শাস্তি। আমাকে একটু বুঝ অরিন, আমার বউ। আই লাভ ইউ। কিংশুকের গলা নেমে যায়, চোখে নেশা ছড়িয়ে পড়ে। অরিন কাঁপতে থাকে। অরিন কাঁপতে কাঁপতে বলে, আপনি একটা সাইকো। কিংশুক হেসে ওঠে, ঠোঁটের কোণে এক প্রকার হিংস্র হাসি। সাইকো? চল তোকে দেখাই কেমন সাইকো হতে পারি আমি। কিংশুক হঠাৎ করেই অরিনকে টেনে নিজের কোলে বসিয়ে ফেলে। ওর হাত দুটো শক্ত করে ধরে নিজের টাই দিয়ে বেঁধে ফেলে। এবার পালানোর চেষ্টা করে দেখ, দেখি পারিস কিনা। কেন বুঝো না? পর্ব 27, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয়, তখন তাকে থামানো যায় না, বরং দিন কি দিন আরও তীব্র হতে থাকে। প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য এই পাগল প্রেমিকগুলো নিজেদের অজান্তেই এমন অনেক কিছু করে বসে, যেটা তারা কখনো কল্পনাও করতে পারে না। যেমন কিংশুক অরিনকে এতটাই ভালোবেসে ফেলেছিল, তাকে হারানোর ভয়ে তার চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে। সে দেয়াল ভেদ করার দুঃসাহস না অরিনের কাছে আছে, না অন্য কারোর কাছে। কিংশুক নিজের টাই দিয়ে অরিনের হাত বেঁধে ফেলার পর অরিনের ছটফট আর কিংশুকের থেকে রেহাই পাওয়ার তীব্র ইচ্ছা শেষ হয় না। সে নড়াচড়া করতেই থাকে। তাই কিংশুক অরিনকে রীতিমতো জোর করেই নিজের কোলে বসায়। শুধু যে কোলে বসায় এমন নয়, নিজের সব শক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে। অরিনের দম যায় যায় অবস্থা, কিন্তু কিংশুক অরিনকে এমনভাবে জড়িয়ে ধরে
তাকে নড়াচড়া অবধি করতে দেয় না। বেশ অনেকক্ষণ ধরে অরিনকে নিজের বুকের সাথে রাখে কিংসুক। বড্ড ভালোবাসি তোকে বউ, প্লিজ ডোন্ট স্টপ মি। কথাটি বলেই কিংসুক অরিনের কাঁধে হাত দিয়ে অরিনের মুখ নিজের মুখ বরাবর নিয়ে আসে। এতটাই কাছে নিয়ে আসে যে তাদের মাঝখানে ঠোঁটের দূরত্ব প্রায় নেই বললেই চলে। অনেক তৃষ্ণার্ত আমি বউ, লেট মি ইট ইউ। প্লেনের ভেতরের নীরবতা আর হালকা দুলুনি কিংসুকের ভেতরের বাসনা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তার উপরে অরিন তার কুলের মাঝ বরাবর। কিংসুক কিছুতেই নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে খুব করে ধরে অরিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আর পাগলের মতো কিস করতে থাকে। অরিন যত নড়াচড়া করে কিংসুক তত উন্মাদের মতো আরও ওকে শক্ত করে চেপে ধরে। না, এটাকে কোনো ভালোবাসার স্পর্শ বলে না। দীর্ঘদিন খাবার না পেলে বন্যপ্রাণী যেমন ডেসপারেট হতে থাকে, ঠিক তেমনই হচ্ছিল অরিনের সাথে। কিংসুক এতটা ডেসপারেটভাবে অরিনকে কিস করতে থাকে, অরিনের ঠোঁট কেটে রক্ত পড়ার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু কিংসুকের কোনো হেলদোল নেই। অরিন অনেক চেষ্টা করেও কিছুই করতে পারে না। প্রথমত তার হাত বাঁধা, আর সে কিংসুকের কুলে। অরিনের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, দম যায় অবস্থা, তাও কিংসুক তাকে ছাড়ে না। এক পর্যায়ে অক্সিজেনের অভাবে অরিন সেন্সলেস হয়ে যায় আর ঢলে পড়ে কিংসুকের বুকে। 2 দিন পর লন্ডনের এক নির্জন অংশ, যেখানে ঘনবসতি খুব কম এবং অবকাঠামো পুরনো। এখানে বিশাল রাস্তা, পুরনো ব্রিক বিল্ডিং এবং আধুনিকতার ছোঁয়া না পাওয়া কোনো জায়গা। একটু যেন ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। বড় বড় প্রাচীর ঘেরা বিল্ডিংগুলো একদম শূন্য, যেন সারা শহরের অন্ধকারে হারিয়ে গেছে। এক কোণে রাস্তার পাশে কিছু ঝুলে থাকা বাতি একে অপরের দূরত্ব রেখে জ্বলছে, যেন চুপচাপ এই অঞ্চলের নিঃশব্দতা ভাঙতে চায়। হাওয়ায় কিছুটা ঠান্ডা এবং ধুলা উড়ছে, যা রাস্তার উপর পড়ে একটা নীরব কিন্তু ভয়াবহ পরিবেশ সৃষ্টি করছে। এখানে সব কিছু এক ধরনের স্থবির, থেমে থাকা মনে হয়। কোনো বড় শোরগোল নেই, না আছে কোলাহল, সব কিছুই যেন স্লো মোশনে চলছে। সেখানেই রয়েছে একটি বিশাল বাংলো, একেবারে শহরের বাইরে, প্রাচীন শৈলীতে তৈরি। বাংলোটির সামনে একটি দীর্ঘ রাস্তা চলে গেছে, যার পাশ দিয়ে উঁচু দেয়াল এবং বিশাল বাংলোটির গেট, যেখানে বডিগার্ডের দল সারাক্ষণ পাহারা দেয়। বাড়িটির ভেতরে রয়েছে আধুনিকতার ছোঁয়া, কিন্তু চারপাশে এক ধরনের শূন্যতা। আর আশেপাশের বাড়িগুলোর দেয়ালে ক্ষত, তাদের দেখলেই মনে হয় রহস্যময়তা সৃষ্টি করে দাঁড়িয়ে আছে তারা। বাংলোটির সামনে বড় বড় গাছের ছায়ায় ঢাকা। পুরো রাস্তায় একটিও মানুষের উপস্থিতি নেই, শুধু সাইরেনের শব্দ দূর থেকে ভেসে আসছে। আর তার পাশেই বিশাল অট্টালিকা, যেখানে প্রবেশ করার জন্য একাধিক নিরাপত্তা চেকপোস্ট পার করতে হয়। এটা যেন এক জাল, যেখানে কাউকে সহজে প্রবেশ করতে দেওয়া হয় না। এখানে কিংসুকের রাজত্বের প্রতীক হিসেবে সবকিছু নিয়ন্ত্রিত। যতটা তীব্র, যতটা ভয়ঙ্কর, ঠিক ততটাই হিংস্র। ঠিক 2 দিন পর অরিন চোখের পাতা খুলতে থাকে। এত ঘন্টা যাবৎ চোখ বন্ধ রাখার ফলে তার চোখগুলো খুলতে বেশ অসুবিধা হচ্ছিল, আর মাথাটাও বেশ যন্ত্রণা করছিল। চোখ খুলেই সে চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। না, এটা তো কিংসুকের বা তার ঘর নয়, আর এটা খানবাড়িও মনে হচ্ছে না। তাহলে কোথায় আসলো সে? হঠাৎ উঠতে গিয়ে কোনো শক্ত কিছুর বাঁধনে উঠতে পারল না। সে নিজের তলপেটের দিকে তাকিয়ে দেখে একটা হাত তাকে শক্ত করে ধরে রেখেছে,
আর উল্টা হয়ে শুয়ে আছে, শরীরে কোনো কাপড় নেই। অরিন বোঝার চেষ্টা করে কে এটা। সে প্রাণপণ চেষ্টা করে হাতটা সরানোর, কিন্তু সফল হয় না। পরক্ষণেই পাশে শুয়ে থাকা ব্যক্তিটি আড়মোড়া দিয়ে অরিনের দিকে কাত হয়ে শুয়ে পড়ে। তাকে দেখামাত্র অরিনের ভয় বেড়ে যায়। অরিন কিংসুককে দেখে তার সাথে। কিংসুকের শরীরে কোনো জামাকাপড় নেই, সে শুধু ট্রাউজার পরে শুয়ে আছে। জীবনের প্রথমবার অরিন কিংসুককে এভাবে দেখে পরক্ষণেই কিংসুক এক ঝটকায় অরিনকে নিজের বুকের ওপর টেনে নেয়। কী সমস্যা বউ? 2 দিন জার্নি করলাম, একটু তো ঘুমাতে দে। কি? আমি 2 দিন জার্নি করলাম? মানে কিভাবে? আর আমি তো একটু আগে সেন্সলেস হলাম। টের পাবি কিভাবে? আমার বুকের উপরে তো শুয়ে বসেই পুরো জার্নি পার করলি। কিন্তু আমি 2 দিন কিভাবে সেন্সলেস ছিলাম? ছিলি না, রেখেছিলাম। চুমু খেতে যেয়েও সেন্সলেস হয়ে যাস। আমার চুমু খেতে ডিস্টার্ব হচ্ছিল, তাই সেন্সলেস করে রেখেছিলাম। মন ভরে কিস করেছি এই 2 দিন তোকে। আপনি 2 দিন ধরে চুমু খেয়েছেন আমাকে, এখন তো আরও অনেক বেশি খাওয়ার বাকি আছে। অরিন রাগে আর ঘৃণায় কিংসুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ছাড়ুন আমাকে, এখনও তো ধরি নাই বউ, তবে এবার ধরব। কথাটি বলেই কিংসুক অরিনের উপরে শুয়ে পড়ে আর শক্ত করে ওকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। এখন আমি ঘুমাবো, যদি নড়াচড়া করেছিস তোকে মেরে পুঁতে রেখে আসব। কেন বুঝো না? পর্ব 27, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। অরিনকে ধমকিয়ে কিংসুক চুপচাপ তার উপরে আরাম করে শুয়ে থাকে। যে দুনিয়াতে তার মতো সুখী মানুষ আর একটিও নেই। কিন্তু অরিন চুপচাপ থাকতে পারে না। কিংসুকের ভার নিতে তার বেশ অসুবিধা হচ্ছিল। সে বেশ হিমশিম খাচ্ছিল, কিন্তু করার কিছু নেই, কারণ সে জানে কিংসুককে রাগিয়ে দিলে সে কিছুতেই রেহাই পাবে না। তাই কোনো কথা না বলে অরিন চুপচাপ শুয়ে থাকে। তোর শরীরে এত হাড্ডি কেন বউ? আমার ঘুমাতে অসুবিধা হচ্ছে। কিংসুকের কথায় অরিন আরও রেগে যায়। এতই যখন অসুবিধা হচ্ছে শুয়ে আছেন কেন? কিংসুক অরিনের বুক থেকে নিজের মাথা উঠায় আর তার মুখ অরিনের মুখ বরাবর নিয়ে বলে, তুই কি এখনই বাসর করতে চাচ্ছিস? আগে বলবি তো। কথাটি বলেই কিংসুক নিজের ঠোঁট অরিনের ঠোঁটের কাছে নিয়ে যায় আর সাথে সাথে অরিন নিজের মুখ বাঁকিয়ে নেয়। না প্লিজ। কিংসুক অরিনের কোনো কথা না শুনে বেশ নেশালো গলায় বলল, আজকে আমাকে আটকাতে পারবি না বউ। অরিন চমকে যায় কিংসুকের কথায়, কারণ সে জানে কিংসুককে আটকানোর মতো সাধ্য তার নেই। তাই হঠাৎ শরীর খারাপের বাহানা করে আর মায়া লাগানো গলায় বলে, আমার অনেক শরীর খারাপ লাগছে। অরিনের অসুস্থতার কথা শুনে কিংসুক ওর উপর থেকে সরে যায় আর ওকে নিজের বুকের মধ্যে নিয়ে নেয়। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, 2 দিন জার্নি করেছিস বউ, তাই আজকে ছেড়ে দিলাম, কিন্তু কালকেও যে ছেড়ে দিব এটা দুঃস্বপ্নেও ভাবিস না। তোকে কাছে পাওয়ার জন্য আমি সব করতে পারি, তোকে মেরে ফেলতেও পারি। কথাটি বলেই কিংসুক অরিনের কপালে চুমু খায় আর ঘুমিয়ে পড়ে। অরিন ভয়ে আর কিছু বলে না, সেও চুপচাপ গুটিসুটি মেরে কিংসুকের বুকের মধ্যে শুয়ে থাকে। বেশ অনেকক্ষণ পর অরিনও গভীর ঘুমে তলিয়ে যায়। ঘুমের মাঝেই অরিন মনের ভুলে কিংসুককে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর আরাম করে ঘুমায়। সকালবেলা কিংসুকের খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস, খুব ডিসিপ্লিনভাবে চলে সে। উল্টো দিকে অরিন, যার লাইফে ডিসিপ্লিন ছাড়া সবই আছে। বরাবরের মতো কিংসুক আজকেও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে
কিন্তু আজকের সকালটা তার জন্য ছিল ভিন্ন। কিংশুক চোখ খুলতেই নিজের বুকে একটু ভার অনুভব করে, যার ফলে সে ব্ল্যাঙ্কেট সরিয়ে সোজা নিজের বুকের দিকে তাকায়। তাকিয়ে একগাল হাসি দেয়। অরিন ছোট বাচ্চাদের মতো কিংশুককে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কিংশুকের পায়ের ভেতরে অরিনের পা ঢুকিয়ে বেশ আরাম করে ঘুমাচ্ছিল সে। অরিনকে এত কাছে পেয়ে কিংশুক যেন ঠিকমতো নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। তার গলা শুকিয়ে আসছিল। তার ইচ্ছেরা কিছুতেই তার বাদ মানছিল না। তাই ঘুমন্ত অবস্থায় থাকা অরিনকে কিস করতে থাকে। কিংশুক এতটা ডেসপারেটভাবে অরিনকে কিস করতে থাকে, যার ফলে অরিনের ঘুম ভেঙে যায় আর সে ধরফরিয়ে উঠে বসে। উঠেই কিংশুককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর হাঁপাতে থাকে। কিংশুক অরিনকে কিছু না বলে কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে থাকে আর চুপচাপ উঠে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা ঠান্ডা শাওয়ার নেয়। বেশ কিছুক্ষণ পর শুধু একটা টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। অরিন তখনও চুপচাপ ওই একইভাবে জড়বস্তুর মতো বসে থাকে। কিন্তু কিংশুককে এই অবস্থায় দেখে তার চোখ ছানাবড়া হয়ে যায়। তাই ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। কিংশুক অরিনের এই অবস্থা দেখে মিটমিট করে হাসে। কিংশুক নিজের মতো করে রেডি হচ্ছিল আর অরিন একটু পর পর তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। লুকিয়ে দেখার কিছু নেই বউ, আমি পুরোটাই তোমার, মন খুলে দেখো। অরিন আমতা আমতা করে নিজের মুখ লুকিয়ে ফেলে। কিংশুক তাকে প্রথমবার তুমি করে বলছে। বেশ অবাক হয় অরিন। এখন মুখ লুকিয়ে কি লাভ বলো, সেই তো সবই দেখব মন ভরে। ছি, এখন যত ছি করার করে নাও বউ, রাতে অন্য আওয়াজ করবে। রাগে আর লজ্জায় অরিন একদম লাল টকটকে হয়ে যায়। মানুষ ঠোঁটকাটা হয় শুনেছিল, কিন্তু এত ঠোঁটকাটা তা জানা ছিল না অরিনের। রোমান্সে যেন পিএইচডি করা। কিংশুক রেডি হয়ে অরিনের কাছে যায় আর তাকে কুলে তুলে নেয়। এ কী করছেন? কিংশুক অরিনের দিকে খুব ভয়ঙ্কর লুক দেয়, যার অর্থ হলো তাকে প্রশ্ন করা একদমই পছন্দ হয়নি তার। অরিন বুঝতে পেরে মাথা নুইয়ে নেয়। কিংশুক অরিনকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় আর শাওয়ারের নিচে দাঁড় করায় আর পানি ছেড়ে দেয়। কালকে থেকে ফরজ গোসল করব, আজকে একা একা করো। কথাটি বলেই কিংশুক ওয়াশরুম থেকে বের হয় আর অরিন পাথর মূর্তির মতো দাঁড়িয়ে থাকে শাওয়ারের নিচে। সে কী করবে কিছুই বুঝতে পারে না, কিন্তু তার আগে এটা জানা দরকার সে কোথায় আছে। অরিন শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে পালানোর ফন্দি আটকাতে থাকে আর ঠিক তখনই টাওয়াল হাতে নিয়ে কিংশুক ওয়াশরুমে ঢুকে আর সোজা অরিনের কাছে চলে যায়। শুধু যাই বললে ভুল হবে, তার শরীরের পানি মুছতে থাকে। ড্রেস খোল। কি? কেন বুঝো না? পর্ব 29, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। কি? কিংশুকের চোখে অরিন নিজের সর্বনাশ দেখতে পেল। বাংলাতেই বলেছি। অরিন কিংশুকের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, একটা লোক এতটা নির্লজ্জ কিভাবে হয়? হায়া লজ্জা শরম কিছুই তো থাকা উচিত নাকি? অরিনকে চুপচাপ থাকতে দেখে কিংশুক এক ঝটকায় অরিনকে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব যত্ন সহকারে তার মাথা শরীরের পানি মুছতে থাকে। তারপর তার হাতে টাওয়াল ধরিয়ে দেয়। ক্লোজেটসের ভেতরে তোর ব্যবহৃত সকল জিনিস আছে। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসবি, না হলে আমার স্টাইলে রেডি করে দিব। অরিন বুঝতে পারে সে কোন স্টাইলের কথা বলছে আর কথা অনুযায়ী শাড়ি না পরে যেদিন কামিজ পরেছিল সেদিন দেখেছিল কিংশুকের ভয়ঙ্কর স্টাইল। তাই অরিন শুধু মাথা নিচু করে হ্যাঁ সম্মতি দেয় আর কিছু বলে না সে। কিন্তু কিংশুক যেতে যেতে আবার দাঁড়ায়
আর মাথা বাঁকিয়ে একটু দুষ্টু হাসি দিয়ে অরিনের দিকে তাকিয়ে বলে, বাই দ্য ওয়ে, কালকে তোর ড্রেস আমিই চেঞ্জ করেছিলাম। কিংশুকের কথায় যেন সাত আসমান ভেঙে পড়ে অরিনের মাথায়। সাথে সাথে নিজের দিকে তাকায়। এত কিছুর মধ্যে সে খেয়ালই করেনি তার গায়ের জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে। সে নর্মাল নাইটি পরা, তাও কিংশুকের সকালের ট্রাউজারের সাথে ম্যাচিং। লজ্জায় নিজের মুখ বন্ধ করে নেয় সে। কিংশুক আবার অরিনের খুব কাছে চলে আসে। তুই হালাল আমার জন্য বউ, তোকে দেখার অধিকার আমার আছে। কথাটি বলেই কিংশুক অরিনের কপালে চুমু খায় আর চলে যায়। অরিন শুধু কিংশুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। না, আর না, আমাকে এখান থেকে পালাতেই হবে। আমি ওনার মতো একটা সাইকোর সাথে কিছুতেই থাকবো না। আমাকে পালাতেই হবে। অরিন খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয় আর দেখে কিংশুক 2 হাত ভাঁজ করে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে দরজার মুখ বরাবর। অরিনকে সাদা চুড়িদারে দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খায় কিংশুক। সাদা চুড়িদার, ভেজা চুল সব মিলিয়ে আরও দ্বিগুণ সৌন্দর্যের অধিকারী হয়ে বের হলো অরিন। কিংশুক ধীরগতিতে অরিনের কাছে যায় আর আলতো করে ওর হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে দাঁড় করায়। তারপর পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আর কাঁধে মুখ রাখে। কি আছে তোর মাঝে বউ? কেন আমি বারবার পাগল হয়ে যাই বলতো? অরিন কিছু না বলে শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিংশুক ধীরে ধীরে পিঠ থেকে অরিনের চুল সরাতে থাকে আর ডিপলি কিস দেয়। কেঁপে উঠে অরিন। ডোন্ট মুভ, লেট মি টেস্ট ইউ। কিংশুক আবার অরিনের পিঠে ডিপলি কিস করে। অরিন বুঝতে পারে কিছু একটা হবে তার সাথে। নিজেকে বাঁচানোর জন্য তার কিছু একটা করতেই হবে। কিংশুকের কিস করার মাঝেই অরিন বলে বসে, আমার খুব খিদে পেয়েছে। কিংশুক অরিনের পিঠ থেকে মাথা উঠিয়ে বলে, সরি বউ, তোকে কাছে পেলে আমার মাথা ঠিক থাকে না। চল খাবি। কথাটি বলেই কিংশুক অরিনকে নিয়ে নিচে নামতে থাকে। কিংশুক অরিনকে নিয়ে যতটা নিচে নামতে থাকে, অরিন ঠিক ততটাই অবাক হতে থাকে। এত সুন্দর বাড়ি, আধুনিকতার ছোঁয়া চারপাশে। অবশ্য বিদেশি বাড়িগুলো একটু আধুনিকই হয়, যেখানে ডিজিটাল সব কিছুর আভাস থাকে চারপাশে। কিন্তু অরিনের কাছে অবাক করার বিষয় ছিল এতগুলো সার্ভেন্ট দেখে। কিংশুক তো এখানে একা থাকে, তাহলে এত লোকের কি দরকার? নাকি আরও অনেক লোক থাকে এ বাড়িতে? কই, না তো। একটা বিশাল ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড় করায় অরিনকে কিংশুক। দেখে মনে হচ্ছে 10 থেকে 15 জন লোক আরাম করে খেতে পারবে একসাথে। কিংশুক চেয়ার টেনে অরিনকে বসায় আর তার পাশের চেয়ারে বসে পড়ে। সার্ভেন্টরা এক এক করে খাবার সার্ভ করতে থাকে। কিংশুক খুব সুন্দর করে খাবার তুলে অরিনের মুখের সামনে ধরে। হা করো বউ। হা করো। কিংশুকের এত ঠান্ডা আচরণ দেখে অরিন বেশ অবাক হয়। কিংশুক তাকে এত সুন্দর করে তুমি বলে ডাকছে। আশ্চর্যের ব্যাপার সেপার। অরিন চুপচাপ কিংশুকের হাত থেকে খাবার খেতে থাকে। খাওয়ার এক পর্যায়ে কিংশুক বলে, এখানে যতগুলো চেয়ার ফাঁকা আছে সবগুলো ভরা চাই আমার। অরিন প্রশ্নবোধক দৃষ্টিতে কিংশুকের দিকে তাকায়। সে কি বলছে কিছুই বুঝতে পারছে না অরিন। অরিন কিভাবে এতগুলো চেয়ার ভরাবে? অন্য মানুষদের ডাকার কথা বলল কিংশুক। অরিন কিছু বুঝতে না পেরে কিংশুকের দিকে তাকিয়ে থাকে। কিংশুক আবার বলে, একটা ফুটবল টিম চাই আমার। খেয়ে শক্তি কর, সামান্য চুমু খেলেই অজ্ঞান হয়ে যাস। অরিন আর বুঝতে বাকি রইল না কিংশুক তাকে কাদের কথা বলছে আর কাদের দিয়ে টেবিল ভরানোর কথা বলেছে। সে কি মুরগির ফার্ম নাকি? এত বাচ্চা কই পাবে সে? আর খাবো না, পেট ভরে গেছে আমার। কথাই নাকি খাবারে। খাবারে একজন সার্ভেন্টকে দিয়ে অরিনকে রুমে পাঠায় কিংশুক।
রুমে আসার পর অরিন চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। বেশ বড় রুমটা, একদম সেলিব্রিটিদের বাসার মতো। অরিন এদিক ওদিক দেখতে দেখতে সোজা ব্যালকনিতে চলে যায়। আর যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কতগুলো লোক দুজনকে ধরে রেখেছে, আর কিংশুক হকি স্টিক দিয়ে তাদের বেধড়ক পিটাচ্ছে। বিন্দুমাত্র দয়া হয় না তার। কিংশুকের এমন ভয়ঙ্কর রূপ সে আগেও দেখেছে। কিংশুকের জন্য তার ভয় আরও দ্বিগুণ হারে বাড়তে থাকে। অরিন কিছু না বলে চুপচাপ রুমের ভেতরে চলে যায় আর ফ্লোরে বসে কান্না করতে থাকে। কি করবে সে? এ কোথায় এসে পড়ল সে? কিভাবে এখান থেকে পালাবে সে? আর কিংশুকের হাত থেকেই বা নিজেকে কিভাবে বাঁচাবে? সেসব ভাবতে ভাবতেই হঠাৎ দরজায় কারুর পিন দেওয়ার নোটিফিকেশন আওয়াজ শুনতে পায় অরিন। কেন বুঝো না? পর্ব 30 লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। ফ্লোরে বসে কান্না করতে করতে হঠাৎ রুমে পিন দেওয়ার নোটিফিকেশন শব্দ কানে আসে অরিনের। অর্থাৎ কেউ এসেছে। যেহেতু কিংশুকের রুমে আসার দুঃসাহস অন্য কারোর নেই, তার মানে কিংশুক নিজেই এসেছে। অরিন তাড়াতাড়ি করে উঠে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়ে, কারণ সে জানে কিংশুকের হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব। এখন তাকে বুদ্ধি খাটিয়ে কিংশুকের থেকে নিজেকে রক্ষা করতে হবে। কিংশুক রুমে ঢুকেই অরিনকে শোয়া অবস্থায় দেখে তার কাছে চলে যায়। কি ব্যাপার বউ? সারা রাত ঘুমিয়ে মন ভরেনি তোর? এখনও ঘুমাচ্ছিস কেন? তোর ঘুমের জন্য কিন্তু আমার বাসরটাও আটকে আছে। অরিন বেচারির মতো মুখ করে কিংশুককে বলে, আসলে আমার খুব পেট ব্যথা করছে। হঠাৎ পেট ব্যথা করছে কেন বউ? তুই একটু অপেক্ষা কর, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। আরে না, তেমন কিছু নয়, হয়তো গার্লস প্রবলেম হবে তাই। তোর তো কিছুদিন আগে পিরিয়ড শেষ হয়েছে, এখন তো হওয়ার কথা নয়। কিংশুকের কথায় অরিনের চোখ ছানা বড়া হয়ে যায়। আপনি আমার মানে কিভাবে? তুই আমার প্রেমিকা নস যে 2 দিন পর পর তোকে ভুলে যাব। ঘরের বউ তুই আমার বুকের পাঁজর থেকে তোকে বানানো হয়েছে। সো আই নো এভরিথিং অ্যাবাউট ইউ বউ। অরিন কিছু না বলে মনে মনে ভাবতে থাকে কি করে কিংশুকের থেকে রেহাই পাবে। আসলে কেন পেট ব্যথা করছে আমি বুঝতে পারছি না। হয়তো গ্যাস্ট্রিকের। দাঁড়া, মেডিসিন দিচ্ছি। কিংশুক টেবিল থেকে একটা ফার্স্ট এইড বক্স বের করে আর তার থেকে গ্যাস্ট্রিকের ঔষধ বের করে অরিনকে খাইয়ে দেয়। তুই রেস্ট কর, আমি আসছি। কাছে থাকলে তোকে ঘুমাতে দিব না। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। কিংশুক চুপচাপ চলে যায় আর অরিনকে রেস্ট করতে বলে। আর অন্যদিকে অরিন উঠে সব কিছু খুঁজতে থাকে। সে এখন কোথায় আছে সবার আগে এটা জানা জরুরি। খুঁজতে খুঁজতে অরিন নিজের আর কিংশুকের পাসপোর্ট পায়, যেটাতে লন্ডনের সিল দেওয়া। তার মানে আমি এখন লন্ডনে, কিন্তু এখান থেকে আমি পালাবো কিভাবে? না কিছু চিনি, না কিছু জানি। কি করব এখন? আমার নিজেকে এই সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা করতেই হবে। কিংশুক চলে যায় তার মিটিং রুমে। না, এত বড় কোম্পানির মালিক সে আপনা আপনি হয়নি। আর 30 বছর বয়সে দেশ বিদেশে নিজের কোম্পানি খোলা এত সহজ নয়। পুরোটাই তার বাবা আর দাদার থেকে পাওয়া। কিংশুক তার পরিবারের ব্যবসার হাল ধরেছে। বাহিরের জীবনে সে একজন ব্যবসায়ী হলেও ভেতরে সে একজন আন্ডারওয়ার্ল্ডের মুখ্য মাফিয়া। কিন্তু সে এ জগতে ইচ্ছে করে জড়ায়নি। ভাগ্যের নির্মম দশার শিকার হয়েছিল কিংশুক। তার জীবনে না ছিল দয়া, আর না ছিল ভালোবাসা। কিন্তু অরিন আসার পর থেকে কিংশুক পরিবর্তন হতে থাকে। অরিন তার শখের বউ। মানুষের শখের কত কি হয়, কিন্তু কিংশুকের ছিল একজন মানুষ, তার বউ, তার শখের বউ।
তার দুনিয়া। মিটিং শেষ করে কিংসুক সোজা তার রুমে চলে যায়, কারণ তার শখের বউ আছে সেখানে। যে দেখে অরিন রুমে নেই। কিংসুক চারপাশে তাকিয়ে দেখে বারান্দার থাই গ্লাস খোলা, অর্থাৎ অরিন ওখানেই আছে। কিংসুক সোজা বারান্দায় চলে যায়। যে দেখে অরিন দাঁড়িয়ে আছে। কিংসুক পেছন থেকে অরিনকে জড়িয়ে ধরে আর কাঁধে মাথা রাখে। কি বউ, এত মনোযোগ দিয়ে কি দেখছো? স্বামীর বাড়ি পছন্দ হয়েছে? খুব সুন্দর আপনার বাড়িটা। আমার নয়, আমাদের। কি হলো বউ, এত চুপচাপ কেন? আদর চাই নাকি? দুষ্ট হাসি দিয়ে। একটা কথা বললে কি শুনবেন? আমার থেকে দূরে যাওয়ার কথা ছাড়া সবই শুনবো। আমি চাই আমাদের সম্পর্কটা একটা পবিত্র জায়গা থেকে শুরু হোক। হজে যাবি? চল যাই। আমি সব ছেড়ে দিয়ে বউভক্ত স্বামী হয়ে যাব। না না, আমি ওটা বলিনি। তাহলে? আসলে এখানে এত রক্ত, এত মানুষ, এসব ছাড়া অন্য কোথাও যাই। আমার সাথে একা সময় কাটাতে চাস তুই? অরিন মাথা জাকিয়ে হ্যাঁ সম্মতি জানায়। কোথায় যাবি বল? আমি দুবাই যেতে চাই। ওখানকার মিরাক্কেল গার্ডেনে যাওয়ার অনেক ইচ্ছে আমার। নিয়ে যাবেন? তুই বললে তো তোকে নিয়ে পৃথিবীর শেষ সীমানাতেও যেতে পারি বউ। দুবাই আর কি জিনিস? তাহলে আজকেই বের হই চলেন। এত তাড়া কিসের? তোকে নিজের করে তো পাইনি এখনো। ওখান থেকে আমরা নতুন জীবন শুরু করি প্লিজ। তুই কি সারা জীবন আমাকে চিরকুমার রাখতে চাস বউ? তাহলে চলেন আমরা বের হই। তাহলে তো আর চিরকুমার থাকতে হবে না। মানে তুই হ্যাঁ সম্মতি দিচ্ছিস? অবশ্য না দিলেও আমি আদায় করে নিতাম। অরিন কিছু না বলে মাথা নিচু করে ফেলে। কিংসুক যা দেখে বেশ আনন্দ পায়। অবশেষে তার শখের বউ তার কাছে আসতে চাইছে। ঠিক আছে বউ, আমরা দুবাই যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এখন তুই নিজ থেকে আমাকে জড়িয়ে ধরবি আর সারা রাত আমাকে ধরে ঘুমাবি। এখন ধরবি না? ওকে, যাওয়া ক্যান্সেল। অরিন কিংসুকের মুখোমুখি হয়ে তাকে আস্তে আস্তে জড়িয়ে ধরে আর কিংসুক খুব শক্ত করে তাকে ধরে। জানিস বউ, যেদিন 3 কবুল বলেছিলাম সেদিন থেকে দুনিয়ার সব মেয়ে আমার জন্য হারাম হয়ে গিয়েছিল। ভুলেও কোনো মেয়ের দিকে তাকাইনি সেদিন থেকে। তোকে আমি কতটা চাই নিজেও জানি না। শুধু আমি জানি তুই আমার না হলে তোকে আমি কারোর হতে দিব না। তোকে নিজের হাতে মেরে ফেলব। অরিন কিংসুকের কথা শুনে শুকনো ঢুক গিলে, কারণ সে জানে কি করতে যাচ্ছে সে। দুবাই থেকে বাংলাদেশ যেতে 4 ঘন্টা সময় লাগে, আর লন্ডন থেকে প্রায় 2 দিন। তাই সে চালাকি করে কিংসুকের সাথে দুবাই যেতে চাইল। রাতে কিংসুক নিজের কাজের জন্য তখন অরিনকে রেখে চলে যায়, আর অরিনও একটু স্বস্তি পায়। মনে মনে দোয়া করতে থাকে কিংসুক যেন রাতে বাড়ি না ফেরে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। অরিন প্রায় হালকা ঘুম ঘুম ভাব ঠিক তখনই তার শরীরে বেশ ভার অনুভব করে। কি বউ, একা একা ঘুমিয়ে গেলি? আমার তো বউ ছাড়া ঘুম আসে না। অরিন হালকা হালকা নিজের চোখ খুলে আর কিংসুককে নিজের উপরে দেখে। সে জানে যদি কিংসুককে এখন রাগিয়ে দেয় তাহলে তার ভালো হবে না। কৌশলে তাকে নিজের থেকে দূরে রাখতে হবে। আপনি অনেক ভারী, অভ্যাস করে নে, সারা জীবন বহন করতে হবে। তা করব, কিন্তু এখন তো সরুন প্লিজ। কিংসুক অরিনের পাশে শুয়ে পড়ে। কি কথা ছিল বউ? কি, দুবাই যেতে চাস কি না? পরক্ষণেই অরিনের মনে পড়ে কিংসুকের শর্তের কথা। তাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। অরিন প্রথমে আমতা আমতা করলেও পরে ঠিকই কিংসুককে জড়িয়ে ধরে। একটু হালকা করেই ধরে,
কিন্তু কিংসুক তাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। এত হালকা করে ধরা আমার পোষাই না বউ, আরও কাছে আয়। কাছেই তো আছি, আরও কাছে আয়, মিশে যা আমার সাথে। অরিন কি বলবে কিছুই বুঝতে পারে না। একটা লোক কতটা সাইকো হলে এমন করতে পারে। কিছুক্ষণ পর কিংসুক ঘুমিয়ে যায়, আর অরিন তাকে ধরেই ঘুমিয়ে পড়ে। দুবাইয়ের একটি উন্নত এবং অভিজাত এলাকা হলো ডাউনটাউন দুবাই। এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল এলাকা। এখানকার একটি ভিলাতে কিংসুক অরিনকে নিয়ে উঠেছে। অবশ্য ভিলাটি কিংসুকেরই। কাজের জন্য প্রায়ই তাকে দুবাই আসতে হয়, তাই এখানে ভিলা কিনে রেখেছিল সে। আমি শপিংয়ে যাব। এই তো এলি বউ, একটু রেস্ট নে, বিকেলে যাস। না, এখনই যাব, আমার অনেক এনার্জি, আপনি রেস্ট নিন। তোর এনার্জি তো দেখেছি বউ, সামান্য কিস করলেই সেন্সলেস হয়ে যাস। অরিন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিংসুক অরিনের হাত ধরে নিজের কোলে বসায়। বউ, চল নতুন সম্পর্ক শুরু করি। অরিন বুঝতে পারে কিংসুক কোন সম্পর্কের কথা বলছে। না, এখন কিছুতেই কিংসুকের মুড চেঞ্জ করা যাবে না। তাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। এখনও তো রাত হয়নি। তুই কাছে থাকলে রাত দিন লাগে না বউ, 24 ঘন্টায় মুডে থাকি। কিংসুক অরিনের গলায় ডিপলি কিস করে। আপনি আমাকে শপিং করাবেন না? করাবো তো, এখনই। বউ, মুডে আছি।